নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 6ই ডিসেম্বর 2025। বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরের আজকে 239তম 239th সাপ্তাহিক ধারাবাহিক বক্তৃতামালায় আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের বিষয় এবং বক্তা অপরিবর্তিত। অনুষ্ঠানের বিষয় স্বামী বিবেকানন্দ এবং বক্তা শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন। সুতরাং আসুন আজকে সময় বেশি নষ্ট না করে আমাদের সেই পরিচিত প্রার্থনা সঙ্গীত, যেটা গেয়েছেন আমাদেরই বাকচক্রের প্রবীণতম সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই প্রার্থনা সঙ্গীত শুনে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ভালো থাকবেন। নমস্কার। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো। অকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহিরি কুল কিনারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, তিলেকো অন্তর হলে নাহেরি কুল কিনারা। কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি, অমনীয় মুখ হেরি শরমে যে হয় সারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আরো কবু হব না গো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। নমস্কার। আজকে আমরা যে স্বামীজির চিঠিটি পড়ব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি, ইংরেজিতে লেখা। আমরা বাংলা অনুবাদটি পড়ছি। প্যাসেডেনা 20 ফেব্রুয়ারি 1900, মেরি হেলকে লেখা চিঠি। এটা স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশে গিয়েছিলেন তখন লেখা। এই হেল পরিবারের সঙ্গে স্বামীজির অত্যন্ত বন্ধুত্ব হয়, আপনারা জানেন, শিকাগোর হেল পরিবার। তো মেরি হেল, তার স্ত্রী এবং তার 2 মেয়ে অসাধারণ। স্বামীজির মানে মেরি হেল এবং তার বোন দুজনে স্বামীজির অত্যন্ত কাছের ছিলেন, এবং তার 2 মাস্তুতো বোন হ্যারিয়েট ম্যাকেনলি এবং ইজাবেল ম্যাকেনলি। স্বামী যখন দ্বিতীয়বার বিদেশে যান, তারা নিউ ইয়র্কে স্বামীজিকে আমন্ত্রণ জানাতে আসেন।
যে স্বামীজি যেন শিকাগোয় একবার যান। স্বামীজি 7 দিন কি ওদের বাড়িতে ছিলেন, এবং স্বামীজির যে চেহারাগত পরিবর্তন হয়েছিল যখন ওই 2 বোন স্বামীজিকে আমন্ত্রণ জানাতে আসেন, তার কথা বিশদে লেখা আছে। এই হেল পরিবার স্বামীজিকে একবার অত্যন্ত আপন করে নিয়েছিলেন। স্বামীজি মিস্টার হেলকে বলতেন, জর্জ হেলকে স্বামীজি বলতেন যে ফাদার পোপ, এবং তার স্ত্রীকে বলতেন মাদার চার্চ। এবং স্বামীজির নানা রকম আমেরিকায় যে রঙ্গরসিকতা বলুন, স্বামীজির চাহিদা বলুন, তারা সব মিটিয়েছিলেন। 30 বছর বয়সের একটা ছেলে তো, ফলে যখনই তিনি হেল পরিবারের সঙ্গে মিশেছেন তখন রক্ত মাংসের বিবেকানন্দ মিশেছেন। আমরা ভারতীয়দের একটা বড় ত্রুটি আছে, আমরা মনে করি বিবেকানন্দ রক্ত মাংসের মানুষ ছিলেন না, একেবারে ঘোর রক্ত মাংসের মানুষ ছিলেন। তার শরীরের যন্ত্রণা, তার মনের যন্ত্রণা, তার মনের আনন্দ সব কিছুই তিনি চিঠিতে প্রকাশ করেছেন। এবং মনে রাখতে হবে, যখন তিনি চিঠি লিখছেন তখন 30 বছরের ছেলে, 32 বছরের ছেলে, এবং এই চিঠিগুলো একেবারে অন্তরঙ্গ চিঠি। অনেকটাই চিঠির কিছু কিছু এডিট করা হয়, কিন্তু স্বামীজি তো ভাবেননি যে তার চিঠি এভাবে ছাপানো হবে, তিনি তো পার্সোনাল চিঠি লিখেছিলেন। দ্বিতীয়বার যখন স্বামীজি বিদেশে যান তখন এই 7 দিন ওদের বাড়িতে ছিলেন বটে, কিন্তু তারপর তারা এগিয়ে এলেন না, কারণ প্রেসবিটেরিয়ান চার্চ ওদের উপর একটা চাপ সৃষ্টি করেছিল যেন বিবেকানন্দের সঙ্গে না মেশেন। আসলে আমাদের মনে একটা সময় এসছে বই লেখার, যে বিবেকানন্দকে কিভাবে নানাভাবে বিদেশে যন্ত্রণা দেওয়া হয়। তার মূল কারণ হচ্ছে বিবেকানন্দরা ভয় পেতেন। বিবেকানন্দকে যে ভারতীয়রাও ভয় পেতেন, তাদের ওদেশে ভয় পাওয়ার কারণও এক। কারণটি হচ্ছে বিবেকানন্দ সাধারণ মানুষের জয়গান গেয়েছিলেন। এইটি বিবেকানন্দের সবচেয়ে মাইনাস পয়েন্ট। বিবেকানন্দ যদি তেলা মাথায় তেল ঢালতেন তাহলে কিন্তু বিবেকানন্দকে সবাই গ্রহণ করতেন। যেমন আমি ইদানিংকালে বলছি, বিবেকানন্দের বড় কন্ট্রোভার্সি উঠেছে যে বিবেকানন্দ মাছ মাংস কেন খেতেন। বোঝানো যায় না যারা মেকি হিন্দুত্বে বিশ্বাস করে যে মাছ মাংস খাওয়ার সঙ্গে মনের বিকাশের কোনো যোগাযোগ নেই। আমাদের কোনো ঋষি তারা নিরামিষ খেতেন না। বুদ্ধদেব মাছ মাংস সবই খেতেন এবং তিনি বোধিপ্রাপ্ত হয়েছিলেন। আর স্বামীজির বিখ্যাত কথা আছে, সেটি বলে আমি চিঠিটায় চলে যাব। স্বামীজির বিখ্যাত কথা আছে যে সিংহ মাংস খায়, কিন্তু 12 বছরে একবার সন্তান হয়, আর চড়াই পাখি নিরামিষ খায় কিন্তু বছরে বছরে সন্তান হয়। তো নিরামিষ খেলেই যে বিরাট ভক্ত আর মাছ মাংস খেলে সব ভক্তি নেই, এ ভাবার কোনো কারণ নেই। এটা মানুষ ভাবেন, মানুষ অনেকেই বিশ্বাস করেন। এবং স্বামীজির এখনও, স্বামীজি চলে গেছেন 1902, 2025-এও সমালোচনা হচ্ছে যে স্বামীজি মাছ মাংস খেতেন বলে। স্বামীজি যখন বিদেশ থেকে ফিরে আসেন প্রথমবার, স্বামীজিকে জিজ্ঞেস করা হতো, স্বামীজি আপনি ওদেশে কী খেতেন? স্বামীজি বলতেন যা পেতুম তাই খেতুম। এবং স্বামীজির তাতে কোনো সংকোচও ছিল না, কোনো লজ্জাও ছিল না। তিনি সকলের সামনেই পাইপ খেতেন, সকলের সামনেই হুঁকো খেতেন, এবং জীবনটাকে তিনি সামনে থেকে দেখেছিলেন। স্বামীজির দেহত্যাগের পর সিস্টার নিবেদিতা বলেন যে আমাদের যিনি গুরু, তিনি জীবনকে ভালোবাসতে শিখিয়েছিলেন, জীবন থেকে পালিয়ে যাওয়া নয়। আজকে যে চিঠিটি আমরা পড়ব, সেই চিঠিটি মিস্টার হেল মারা গেছেন, মেরি হেলকে স্বামীজি চিঠি লিখছেন। মিস্টার হেলের দেহত্যাগের বেদনাদায়ক সংবাদ বহন করে তোমার ঠিকানায় গতকাল পৌঁছেছে। আমি মর্মাহত হয়েছি। সন্ন্যাসের শিক্ষা সত্ত্বেও আমার হৃদয়বৃত্তি এখনও বেঁচে আছে। তারপর যেসব মহাপ্রাণ মানুষ আমি দেখেছি, মিস্টার হেল তাদের একজন। এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা ধারণা আছে যে সন্ন্যাসী কাঁদতে পারে না। সন্ন্যাসী কাঁদে, গৃহী কাঁদতে পারে না, কারণ সে ছোটো জগতে থাকে। গৃহী আত্মীয় স্বজন বিয়োগে কাঁদে, আর সন্ন্যাসী সমগ্র জগতের দুঃখে কাঁদে। শারদামার কাছে একজন এসে বলছেন তার স্বামী মারা গেছেন, শারদামা হাউ হাউ করে কাঁদতে শুনেছেন। আর এখন যদি কেউ কেঁদে ফেলে, সে আশেপাশে 8 চোখে দেখে নেয় কে তার কান্নাটা দেখে ফেললো। স্বামীজি বলেছিলেন মহাপুরুষের সংখ্যা, আমি তাকেই মহাপুরুষ বলি যার হৃদয় পরের যন্ত্রণায় রক্তাক্ত হয়। হিমাই কলে মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দি পুয়ার, আদারওয়াইজ হিজ আ দুরাত্মান। এই যে নতুনভাবে অনুভূতির আন্দোলন, তো রামকৃষ্ণ ভাব আন্দোলন, সেই অনুভূতি যদি মানুষের না থাকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম বলে একটা কথা আছে। এবং দেখা যায় যে স্বামীজির জীবনে সেই অনুভূতিটি বরাবর প্রাধান্য পেয়েছে। আমি মর্মাহত হয়েছি। সন্ন্যাসের শিক্ষা সত্ত্বেও আমার হৃদয়বৃত্তি এখনও বেঁচে আছে। স্বামীজি নিজের বোন যখন আত্মহত্যা করেন, সে খবর স্বামীজির কাছে পৌঁছয়,
তখন প্রমোদ দাস মিত্র স্বামীজিকে জিজ্ঞেস করেন যে আপনি বেদান্তিক সন্ন্যাসী, আপনি কাঁদছেন? স্বামীজি বলেছিলেন বেদান্তি হয়েছি বলে কি চোখের জল সব ধোঁয়া হয়ে গেছে নাকি? তো বেদান্তিক সন্ন্যাসী বলেই তো আরও কাঁদবে বেশি। তো এখানেও তাই। অবশ্যই তুমি দুঃখিত, নিতান্ত ব্যাহত হয়েছ। মাদার চার্চ, হ্যারিয়েট সবাই সেই একই অবস্থা। বিশেষত এই ধরনের শোক তোমাদের কাছে যখন এই প্রথম। জীবনে আমি অনেক যন্ত্রণা সয়েছি, অনেককে হারিয়েছি, আর সেই বিয়োগের সবচেয়ে বিচিত্র যন্ত্রণা হলো আমার মনে হয়েছে যে চলে গেল আমি তার যোগ্য ছিলাম না। পিতার মৃত্যুর পর মাসের পর মাস এই যাতনায় কেঁদেছি, আমি তার কতই অবাধ্য ছিলাম। একেবারে ব্যক্তিগত কথা স্বামীজি বলছেন। স্বামীজির জীবনের বড় যন্ত্রণার জায়গা 1884 সালে তার পিতৃদেব 48 বছর বয়সে মারা যান এবং 1886 সালে তার গুরুদেব 50 বছর বয়সে মারা যান। এই যে দুটো শোক স্বামীজিকে একেবারে ভেতর থেকে আঘাত করে গিয়েছিল। স্বামীজির নিজের জীবিতকালে তার গুরু ভাই স্বামী যোগানন্দজিকে চলে যেতে দেখেন, বলরাম বসুকে চলে যেতে দেখেন, এবং সেই সবকটা শোকই স্বামীজির ভেতরে গভীর ক্ষতের সৃষ্টি করে। এবং তাই বলছেন, আমার মনে হয়েছে যে চলে গেল আমি তার যোগ্য ছিলাম না। পিতার মৃত্যুর পর মাসের পর মাস এই যাতনায় কেটেছে, আমি তার কতই অবাধ্য ছিলাম। বিশ্বনাথ দত্ত স্বামীজির সবচেয়ে কাছের মানুষ ছিলেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন বাবাকে এবং বন্ধুর মতো মিশতেন। একদিন জিজ্ঞেস করেছিলেন, আপনি তো সবাইকে সব কিছু দিয়ে দেন, আমাদের কি দিলেন? বিশ্বনাথ দত্ত বলেন যে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, নিজেকে দেখো, তোমার ওই শরীরটা দিয়ে দিলাম। শঙ্করীপ্রসাদ বসু বলছেন, বিশ্বনাথ দত্তের শরীরের ওপর শ্রীরামকৃষ্ণের হৃদয় দিয়ে বিবেকানন্দের সৃষ্টি হয়। তুমি খুবই কর্তব্যনিষ্ঠ ছিলে। যদি তোমার ওই ধরনের কিছু মনে হয় তাহলে যেন সেটা শোকেরই একটি রূপ। এই যে স্বামীজির বাবা যেদিন চলে যান, স্বামীজি এক বন্ধুর বাড়িতে গান করছিলেন এবং সেখানে তার পিতার মৃত্যু সংবাদ আসে। স্বামীজি সেইখান থেকে সোজা শ্মশানে চলে যান, বাড়িতে এসে আর শ্মশানে যাননি এবং সেটা আকাশ ভেঙে পড়েছিল। আপনারা জানেন স্বামীজি তারপর কি হয়েছিল। মেরি, মনে হয় ঠিক এখন থেকেই তোমার যথার্থ জীবনের শুরু। যতই আমরা বই পড়ি বা বক্তৃতা শুনি বা লম্বা লম্বা কথা বলি, শেষ পর্যন্ত অভিজ্ঞতাই একমাত্র শিক্ষক। সেই তো চোখ ফোটায়। অভিজ্ঞতা যেভাবে হয় সেইভাবেই তো সবচেয়ে ভালো। আমরা শিখি হাসির আলোয়, শিখি চোখের জলে। জানি না কেন এমন হয়, কিন্তু তা যে হয় তা দেখতেই পাই, সেটাই যথেষ্ট। মাদার চার্চের জন্য অবশ্যই ধর্মের সান্ত্বনা আছে। আমরা সকলে যদি স্বপ্নে ডুবে থাকতে পারতাম। এই যে অভিজ্ঞতা সবচেয়ে বড় শিক্ষক, স্বামীজি বলছেন, এর থেকে বড় সত্যি আর কিছু নেই। তাই বলছেন, আমরা যতই বক্তৃতা শুনি, যতই লম্বা লম্বা কথা বলি না কেন, সেসব দিয়ে অভিজ্ঞতাই আমাদের শেখায়। অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা আনন্দের কথা শিখি, অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা দুঃখকে পাই। অভিজ্ঞতা যেভাবেই হয় সেভাবেই তার সবচেয়ে ভালো। আমরা শিখি হাসির আলোয়, শিখি চোখের জলে। এই এক্সপিরিয়েন্স হচ্ছে জীবনের সবচেয়ে বড় জিনিস। অভিজ্ঞতা এই সবচেয়ে বড় মানুষের শিক্ষক, স্বামীজি লিখছেন। এবং একেবারে যাকে লিখছেন তিনি তো তার বাবার সবচেয়ে কাছের বড় মেয়ে ছিলেন, অতএব তার অবস্থাটা আমরা অনুমান করতে পারি। এবং স্বামীজি শুধু তাকে সান্ত্বনা দিচ্ছেন না, মনটাকে কী করে শক্ত করতে হবে সেটাও বলছেন। জীবনে এতদিন পর্যন্ত তুমি নিরাপদ আশ্রয় পেয়েছো, আর আমাকে জ্বলতে কাঁদতে হয়েছে সারাক্ষণ। এখন ক্ষণকালের জন্য তুমি জীবনের অপর দিকটা দেখতে পেলে। এই ধরনের অবিরাম আঘাতে আঘাতে আমার জীবন তৈরি হয়েছে। এর চেয়েও শতগুণ ভয়ঙ্কর আঘাত দারিদ্র্যের, বিশ্বাসঘাতকতার আর নিজের নির্বুদ্ধিতার যন্ত্রণা। এটা নৈরাশ্যবাদ। এখন তুমি বুঝবে কেমন করে তা আসে। ঠিক ঠিক তোমার আর কী বলবো মেরি, কথাই তো সব কথাই তো তোমার জানা। এই যে বিবেকানন্দ বলছেন যে আমি যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি, এবং কিভাবে নিজের কথা বলছেন দেখুন। দারিদ্র্যের, বিশ্বাসঘাতকতার এর চেয়ে শতগুণ আঘাত আমি পেয়েছি। এই যে বিশ্বাসঘাতকতা স্বামী তার পরিবারে দেখেছিলেন। তিনি দেখেছিলেন তার পিতৃদেব যতদিন বেঁচে ছিলেন তখন আত্মীয় স্বজনের বাড়িতে ভিড়, এবং তার পিতৃদেবের মৃত্যুর পর যেভাবে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেভাবে ভুবনেশ্বরের ওপর যন্ত্রণা সৃষ্টি করা হয়েছিল, স্বামী তার প্রত্যক্ষদর্শী এবং দেখেছিলেন যে বিশ্বাসঘাতকতার কি ভয়ঙ্কর রূপ হতে পারে। যখন দ্বিতীয়বার বিদেশে যান স্বামীজি, আপনারা জানেন
স্বামীজি যারা স্বামীজিকে চোখের জলে বিদায় করেছিলেন 1897 সালে, 1899 সালে স্বামীজি জাহাজঘাটে যখন পৌঁছলেন তখন কেউ স্বামীজিকে নিতে আসেননি। এবং স্বামীজি তখন বলছেন যে নিশ্চয়ই গরমকাল, তাই তারা সমুদ্রের ধারে গেছে, সেই জন্যই তারা নিতে এলো না। আসলে স্বামীজি সেদিন থেকেই বুঝতে পেরেছিলেন যে বিশ্বাসঘাতকেরা তাদের কাজ করতে শুরু করে দিয়েছে। এবং বিবেকানন্দের যে জীবনটা, গোটা জীবন যে যন্ত্রণায় ভরা, সে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই নিজেই দুর্দশার, দারিদ্র্যের কথা বলছেন, বিশ্বাসঘাতকতার বলছেন। দারিদ্র্য যে শুধুমাত্র বিশ্বনাথ দত্ত শরীর চলে যাওয়ার পর তার পরিবারে নেমে এসেছিল তা নয়, বরানগর মঠেও নিতান্ত দারিদ্র্যের মধ্যে কেটেছে। কম বয়স সকলের একদিন একটু ভালো খাবার চেয়েছিলেন, মাংস খেতে চেয়েছে, এবং তখন সঙ্গে সঙ্গে বলা হয় যে এতগুলো জোয়ান ছেলে, এদের এত ভালো খাওয়া দাওয়ার কি দরকার রয়েছে। এই কথা তো স্বামীজিকে শুনতে হয়েছিল। এবং আমেরিকাতেও যেমন একদিকে সম্মান পেয়েছিলেন, অন্যদিকে বিশ্বাসঘাতকদেরও দেখেছিলেন। স্বামীজিকে নিয়ে নিশ্চয়ই একদিন বলবো যে কারা স্বামীজিকে বিশ্বাসঘাতকতা করেন এবং স্বামীজি তাদের কী চোখে দেখেছিলেন। এটি চিঠি যখন পড়ব তখন সেটি নিয়ে আমরা বিশদে আলোচনা করব। এরপর মেরি হেলকে স্বামীজি লেখেন, তোমাকে দেবার মতো আনন্দ ভরা মন যদি আমার থাকতো, তাহলে নিশ্চয়ই বুঝি চিরদিনের জন্য তোমার সঙ্গে তা বিনিময় করে নিতাম। সে কথা মাই জান। এই জায়গাটা ইংরেজি চিঠিতে বড় সুন্দর। ইফ ইট ওয়ার পসিবল ফর মি টু এক্সচেঞ্জ গ্রিফ অ্যান্ড আই হ্যাড এ চেয়ারফুল মাইন্ড, আই উড এক্সচেঞ্জ মাইন্ড ফর ইয়োর গ্রিফ এভার অ্যান্ড অলওয়েজ। যদি আমার সেই একটা আনন্দের মন থাকতো, আমি সব সময় তোমার মনটাকে সে আনন্দে ভরিয়ে রাখতাম। এই মেরি হেলকে স্বামীজি, মেরি হেল তো ভারতবর্ষে আসেননি, মেরি হেল জোসেফিন ম্যাকলাউডের মতো ভারতবর্ষকে দেখেননি, অলি সেরা বুলের মতো ভারতবর্ষে আসেননি, নিবেদিতার মতো ভারতবর্ষে থেকে যাননি। কিন্তু মেরি হেলকে স্বামীজি সবচেয়ে বেশি স্নেহ করতেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কারণ এদের সকলের আগে স্বামীজির সঙ্গে মেরি হেলের পরিচয় হয়। মেরি হেলের সঙ্গে স্বামীজির পরিচয় 1893 সালে। 1893 সালে আর কারুর সঙ্গেই স্বামীজির পরিচয় হয়নি। শিকাগোর ধর্ম মহাসভার পরে স্বামীজি যখন 1000 আইল্যান্ড পার্কে যান, সেখানে ক্রিস্টিনের সঙ্গে পরিচয় হয়েছিল। সেখানে ক্রিস্টিন গিয়েছিলেন মিস ওয়ার্ল্ডোর সঙ্গে, কিন্তু নিবেদিতা বা জোসেফিন ম্যাকলাউড বা অলিসা রাবুল তাদের অনেক আগে মেরি হেলের সঙ্গে পরিচয় হয়। এবং একটি চিঠিতে স্বামীজি মেরি হেলকে লিখছেন, এই প্রতিঘাতময় বেসুর জীবনের মধ্যে মেরি একমাত্র তুমি মধুরতম সুরে বেজেছ। অসম্ভব স্বামীজির মেরি হেলের প্রতি টান ছিল। মেরি হেলও স্বামীজিকে অসম্ভব ভালোবাসতেন। এবং স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশে যান, ওই যে 7 দিন ওদের বাড়িতে ছিলেন, তখন স্বামীজির কথা তিনি ফোনোগ্রাফ করে নেন। যেমন মাইসোরের রাজার কাছে ছিল, তেমনি মেরি হেলের কাছেও স্বামীজির সেই রেকর্ডিং ছিল এবং তিনি স্বামীজির পরে শুনতেন সেই রেকর্ডিংয়ের কথা। আমি সত্যিই জানি না যে স্বামীজির মৃত্যু সংবাদ তারা পেয়েছিলেন না পাননি। 1902 সালে 4 জুলাই স্বামীজি যখন চলে যান, তখন তো অভেদানন্দজি বিদেশে আছেন। মেরি হেলের কাছে সেই খবর কবে পৌঁছেছিল, তার কি রিয়াকশান হয়েছিল আমার জানতে ভীষণ ইচ্ছে হয়। তার কারণ এরা প্রথমে একজন ভারতীয়কে দেখেছিলেন এবং দেখে এতটাই গোটা পরিবারটা স্বামীজিকে গ্রহণ করেছিলেন, সেটি দেখা যায় না। আরও একবার বলা আমাদের প্রয়োজন, স্বামীজি তো কালা আদমি ছিলেন, পরাধীন দেশের প্রতিনিধি ছিলেন, তা সত্ত্বেও যেভাবে তারা গ্রহণ করেছিলেন সেটি দেখবার মতো। এবং স্বামীজি ওর বাড়িটিকে নিজের বাড়ি বলে মনে করতেন। স্বামীজির নিজেরও তো ভাই বোন ছিল, তাদের প্রতি খুব টানও ছিল স্বামীজির। খুব দুর্ভাগ্য স্বামীজির ছোটো বোনকে আত্মহত্যা করে, যাকে স্বামীজি এত ভালোবাসতেন। স্বামীজির ভাইরা ছোট ছোট যখন তিনি ঘর ছাড়েন, মহেন্দ্রনাথের সঙ্গে দেখা হয়েছিল স্বামীজি 1896 সালে ইংল্যান্ডে, 1900 সালে ভূপেন্দ্রনাথও কলকাতায়। এই অবস্থায় দাঁড়িয়ে ওই হেল পরিবারটা স্বামীজির ভেতরে শান্তির প্রলেপ দিয়েছিল। মানুষ তো, বিবেকানন্দ খুব স্নেহপ্রবণ মানুষ ছিলেন। শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন যে তার বাইরে ছিল ভীষণ ভক্তি, ভেতরে জ্ঞান। আর আমার ঠিক উল্টো, বাইরে জ্ঞান কিন্তু ভীষণ, ভিতরে একেবারে ভক্তিতে ভরা। স্বামীজি মানুষের যন্ত্রণা একদম সহ্য করতে পারতেন না। যন্ত্রণা সহ্য না করতে পারলে এই চিঠিকেও লিখতে পারে না যে ইফ ইট ওয়ার পসিবল ফর মি টু এক্সচেঞ্জ গ্রিফ অ্যান্ড আই হ্যাড এ চেয়ারফুল মাইন্ড, আই উড এক্সচেঞ্জ মাইন্ড ফর ইয়োর গ্রিফ এভার অ্যান্ড অলওয়েজ। মেরি হেলকে লিখেছিলেন। মেরি হেল সেই যন্ত্রণা থেকে বেরিয়ে এসেছিলেন এবং এই একটি চিঠি শুধুমাত্র সান্ত্বনা নয় যে বাবা চলে গেছেন তোমাকে সান্ত্বনা দিচ্ছি, তা নয়, কী করে মনকে শক্ত করতে হবে। এবং নিজের সেই কথা বলছেন যে কীভাবে তিনি সেই নিজে কষ্ট পেয়েছেন, কীভাবে
দারিদ্র্যের মুখোমুখি হয়েছেন, বিশ্বাসঘাতকদের মুখোমুখি হয়েছেন, এবং তা সত্ত্বেও জীবন তরি তত্তর করে এগিয়ে চলেছে। এটিকেই এই চিঠিটি সেটি তার মূল বক্তব্য স্বামীজির। 1900 সালে স্বামীজি খবর পেলেন মেরি হেল, জর্জ হেল চলে গেলেন, এবং তার সঙ্গে স্বামীজির খুব মধুর সম্পর্ক ছিল। যেমন ফ্রান্সিস লেগেটের সঙ্গেও মধুর সম্পর্ক ছিল, তেমনি জর্জ হেলের সঙ্গেও তার মধুর সম্পর্ক ছিল। এবং তারা অবাক হয়ে গেছিলেন স্বামীজির প্রজ্ঞা দেখে। যখন স্বামীজি তাদের বাড়িতে যান, তাদের আত্মীয় স্বজনরা বলেছেন, এই কালো লোকটাকে আবার আনার দরকার কি, তাদের বলো যে তুমি যেন উনি যেন আর ধর্ম মহাসভা থেকে এখানে ফিরে না আসেন। কিন্তু পরের দিন সকালবেলায় যখন ওরা যান, গিয়ে দেখেন একবার চোস্ত ইংরেজিতে কথা বলছেন, এবং যখন দেখেন যে যা পৃথিবীতে ঘটছে সে সম্বন্ধে অত্যন্ত ওয়াকিবহল, তখন তারা বলছেন আপনি সন্ধ্যেবেলা এখানেই আসবেন। এবং ওটাই স্বামীজির সবচেয়ে বড় আস্তানা হয়ে দাঁড়ায়। 1900 সাল তো 1893 সালে আমাদের ফিরে যেতে হবে। 1893 সালে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা হয়নি। 1893 সালে একজন অনামী সন্ন্যাসী বিবেকানন্দ, 1900 সালে যখন তিনি গেছেন তখন তিনি প্রতিষ্ঠিত মানুষ, কিন্তু 1893 সালে তো প্রতিষ্ঠিত নয়। সেই একটি মানুষকে এরা গ্রহণ করেছিলেন। তারা শিকাগো ধর্ম মহাসভায় দেখেছিলেন যে সকলের স্বামীজির প্রতি উন্মাদনা, এবং কিভাবে স্বামীজির প্রতি সেই যারা উপস্থিত ছিলেন তারা স্বামীজির পিছনে ছুটছেন। আপনাদের আগেও বলেছি, আরেকবার বলি, কেট স্যানবোর্ন স্বামীজির ছবিটি রেখেছিলেন, বিরাট সেই ছবি, বক্তৃতা দিচ্ছেন, স্বামীজি দাঁড়িয়ে রয়েছেন, সেই ছবিটি তিনি ল্যাম্পপোস্টে লাগিয়ে দেন। এবং যখন ধর্ম মহাসভায় স্বামীজির সাফল্য আসে, তখন মানুষ সেই ল্যাম্পপোস্টের ছবিগুলো ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছিল। তাদের মনে হয়েছিল এই লোকটির ছবি বাড়িতে রাখলে বাড়িতে শান্তি আসবে। এবং রাত্রিবেলায় কেট স্যানবোর্ন লোক লাগিয়ে সেই ছবিগুলো সব সরিয়ে দেন ল্যাম্পপোস্ট থেকে। কারণ যখন ছবি ছেঁড়া হয়, আমরাও দেখি যখন কোনো রাস্তায় ফ্ল্যাগ লাগানো হয়, সে ন্যাশনাল ফ্ল্যাগই হোক বা কোনো পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগই হোক, দেখবেন সে যখন ছিঁড়ে ফেলা কিছু রাস্তায় পড়ে থাকে, এবং মানুষ তার পার ওপর দিয়ে মারিয়ে চলে যায়। যাতে সেটি না হয় সেদিকে কেট স্যানবোর্নের অত্যন্ত সজাগ দৃষ্টি ছিল, তাই তিনি সেই ছবিগুলো সরিয়ে দিয়েছিলেন। স্বামীজির যে প্রথম ছবি শিকাগো ধর্ম মহাসভায়, যে ছবিটা আমরা সবাই দেখি এখন, ওগুলো সব রিপ্রিন্ট করা। অরিজিনাল ছবিটি কলকাতা একজনের বাড়িতে আছে। আমার সৌভাগ্য যে সেই ছবিটি দেখার। সেই ছবিটা তিনি বাইরে আনতে চান না, কিন্তু সেটি অরিজিনাল ছবি। তখনকার দিনে যে পাতা ছিল, সেই শ্রেষ্ঠ কাগজে তৈরি করা সেই ছবি, অসাধারণ ছবিটি। যেমন ফ্র্যাঙ্ক ডোরাকের আঁকা যে ছবি শ্রীরামকৃষ্ণের, সেই ছবিটা অনেক জায়গায় পাওয়া যায়। তার অরিজিনাল ছবিটি অভেদানন্দজির আশ্রমে রাখা আছে। অভেদানন্দজির মঠে দোতলায় যে অভেদানন্দজির ঘর রয়েছে, সেই ঘরের পাশের ঘরে ফ্র্যাঙ্ক ডোরাকের রাখা অরিজিনাল ছবিটি আছে। ঠিক তেমনি শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির যে দাঁড়ানো ছবি, সেটিও কলকাতা একজনের বাড়িতে আছে, এবং তারই রিপ্রিন্ট আমরা সব জায়গায় পাই। তো স্বামীজির সেই শিকাগোর ধর্ম মহাসভায় যে বিপুল জনপ্রিয়তা, হেল পরিবার সেটিও দেখেছিলেন, এবং প্রত্যেক ক্ষণে মেরি হেল সেটিকে উপভোগ করেছিলেন। স্বামীজি এদের সম্বন্ধেই লিখছেন, এরা স্কুলে পড়াচ্ছে, কলেজে প্রফেসরি করছে, আবার বাজারহাট করছে, আবার পা থ্যাবড়ানি দিয়ে বসে আমার নখ কাটছে। এবং সেই যে নারী স্বাধীনতা স্বামীজি দেখেছিলেন, এই পরিবারটি খুব কাছ থেকে দেখেন বলে স্বামীজি দেখতে পেয়েছিলেন যে আমেরিকানরা কেমন স্বাধীন চেতা হয়, আমেরিকান মেয়েদের শিক্ষা দীক্ষা কেমন হয়। এবং তখন বারবার মনে হয়েছিল যে যদি আমাদের দেশে মেয়েদের সেভাবে শেখানো না যায়, তাহলে সমাজ তৈরি হবে না। এবং মেরি হেলের যে সারল্য, সেটি স্বামীজিকে স্পর্শ করেছিল। মেরি হেল অত্যন্ত যত্ন করতেন স্বামীজিকে, এবং এই জর্জ হেল যিনি চলে গেছেন, যার স্মরণে স্বামীজি এই চিঠি লিখছেন, তিনিও স্বামীজিকে ভীষণ ভালোবাসতেন। আমরা এখন যখন এই আলোচনাগুলো করি, তখন আমরা বুঝতে পারি না যে শিকাগোর রাস্তায় একটি ছেলে ঘুরে বেড়াচ্ছে, তার কোনো পরিচয়পত্র নেই, তার কোনো কেউ চেনা জানা নেই। এখনকার মতো তো নয় যে আমেরিকায় 4 জন চেনা জানা, তার ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলাম। কোনো চেনা জানা নেই। অবসন্ন হয়ে মাঠের মধ্যে বসে আছেন, বুঝতে পারছেন না কি করবেন, পকেটের টাকাও শেষ হয়ে আসছে, ফিরে আসতে গেলেও লোকের ওপর নির্ভর করতে হবে। সেই অবস্থায় দাঁড়িয়ে দরজা খুলে গেল, এবং একজন শ্বেতাঙ্গিনী মহিলা তাকে ডেকে নিয়ে বাড়ির মধ্যে নিয়ে গেলেন, এবং পরে পার্লামেন্ট অফ ইন্ডিয়ান্সের অফিসে নিয়ে গেলেন। এটা কিন্তু একেবারে এখনকার দিনের কিছুই মনে না হলেও পড়লে গায়ে কাঁটা দেয় এই ভেবে যে সেই অবস্থায় বিবেকানন্দের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। সম্পূর্ণ অজানা একটি দেশ, এবং সেখানে বারবার প্রতিবন্ধকতা আছে তার গায়ের রং। এখনও যেমন কালা আদমিদের অনেকেই অপছন্দ করেন, তখন তো 99% মানুষ অপছন্দ করতেন গায়ের রঙের জন্যে। তারপর ভারতবর্ষ থেকে এসছেন, মাথায় পাগড়ি পরা,
রেস্টুরেন্টে তো ঢুকতে দেয়নি। সেই অবস্থায় পরিবার তাকে আপন করে নিয়েছিলেন এবং তার খুঁটি নাটি তারা দেখেছিলেন, রঙ্গরসিকতায় তাদের দিন কেটেছে। এটা ভাবলে সত্যি ভীষণ, একদিকে যেমন আনন্দও হয়, তেমনি এই ভেবে মনটা উচাটন হয় যে স্বামীজির মনের তখন কী অবস্থা। কেট স্যানবোর্ন নিয়ে গেলেন মেরি হেল স্বামীজিকে শিকাগোর অফিসে। তারপর স্বামীজি বক্তৃতা দেওয়ার সুযোগ পেলেন। জানতেনই না যে অনেক আগেই ফর্ম ফিল আপ হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে, শেষ মুহূর্তে সব করা হলো। প্রফেসর রাইট তার পরিচয়পত্র দিয়েছিলেন, সেটিও হারিয়ে ফেললেন। সব শুদ্ধ মিলে সেই অনিশ্চয়তার দিনে এই পরিবারটি স্বামীজিকে নিশ্চিন্ত করেছিল, এই পরিবারটি স্বামীজিকে আশ্রয় দিয়েছিল, এই পরিবারটি স্বামীজিকে আপন করে নিয়েছিল। এবং মনে রাখতে হবে, সেপ্টেম্বর মাস মানে কিন্তু শিকাগোয় ঠান্ডা পড়তে শুরু করেছে। আমাদের সেপ্টেম্বর, এবং তখনকার পর্যাপ্ত তো গরম জামা নয়। এখন যারা ঠান্ডায় আমেরিকায় যান তারা এখান থেকেই সব জিনিসপত্র কিনে নিয়ে যান এবং পাওয়াও যায়। তখন কিচ্ছু না, 4খানা জামা, তারপর একটা ওভারকোট আর কান ঢাকা টুপি আর পায়ে উঁচু জুতো, এছাড়া কোনো কিছুই ছিল না। সেই দিনে এই পরিবারটি যে স্বামীজিকে গ্রহণ করেছিলেন, সেটি তার জন্যে আমরা চিরকৃতজ্ঞ। কারণ সেদিন না গ্রহণ করলে আমরা স্বামীজিকে পেতাম না। তাই আমার মনে হয় যে ওই একটা ছবির বই আছে, বায়োগ্রাফি অফ বিবেকানন্দ ইন পিকচার্স, সেইখানে সকলের ছবি আছে। জর্জ হেলের ছবি আছে, মিসেস হেলের ছবি আছে, 4 বোনের ছবি আছে, মেরি হেল, হ্যারিয়েট হেল, ইজাবেল ম্যাকেনলি, হ্যারিয়েট ম্যাকেনলি। এই ছবিগুলো আমাদের বারবার দেখা উচিত এবং মনে মনে প্রণাম জানানো উচিত যে এই পরিবারটি না থাকলে আমরা বিবেকানন্দকে পেতাম না। আজকে এই অবধি রইল, পরের দিন আরেকটি চিঠি নিয়ে আলোচনা করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব না। প্রাণারাম প্রাণারাম।